আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার 2000 সালে তৈরি করা সেলস অ্যান্ড মার্কেটিং এর উপরে একটা স্লাইড শো ছিল। হুম যেটা আমি তৈরি করেছিলাম 2000 সালে। আমি 2008-এ কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ কমপ্লিট করি, যার ফলে আমার নলেজ বেসটা আরো বেড়ে যায় মার্কেটিং সেলসের উপরে। 2000 সালে আমি যেটা করছি সেই স্লাইড শোটাকে আমি একটু উপস্থাপন করতে চাই এই কারণে যে এটা হতে পারে যে অনেক উন্নত ব্যবসার জন্য এটা যথেষ্ট না, কিন্তু ছোটখাটো ব্যবসা, যেটাকে আমরা স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ বলি, এবং যারা ব্যবসায়িক ডিসিপ্লিন না অন্য কোনো ডিসিপ্লিন থেকে ব্যবসা করে, তাদের ক্ষেত্রে এই স্লাইড শোটা কাজে আসতে পারে। তো ওই স্লাইড শোটার সাথে আমার কিছু বর্তমান অভিজ্ঞতা আমি শেয়ার করে এই ভিডিও ক্লিপটা তৈরি করার চেষ্টা করতেছি। আশা করি অনেকের হয়তো কাজে আসতেও পারে। তো আমি স্ক্রিন শেয়ারিং এ চলে যাব। শেয়ার স্ক্রিনে এখন এখানে আমি যদি এটাকে ফুল স্কেলে নিয়ে যাই, তো 2000 সালে তৈরি করা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড শো, যেটাকে আমি 2025-26 সালে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সেলস এন্ড মার্কেটিং অপারেশনস ইন জেনারেল বিজনেস। জেনারেল বিজনেস মানে খুব আহ, সাধারণ ব্যবসা, খুব উচ্চতর জ্ঞান না, কিন্তু যারা যারা নর্মালি ব্যবসা করে তাদের ক্ষেত্রে এই নলেজটা কিছুটা হলেও কাজে আসতে পারে। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসা করাই হয় প্রফিটকে এইম করে, মানে প্রফিট না হলে সে ব্যবসা করে কি লাভ। The profit of a business depends on how well or how badly the interests of the organization, the buyers, and the society are blended together. এখানে তিনটে জিনিসের ব্লেন্ড আছে। যে অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা প্রোডাক্ট তৈরি করে তার, এবং যারা ক্রেতা তারা, এবং দ্য সোসাইটি সমাজ, এই তিনটার একটা ব্লেন্ড, মিশ্রণ আসলে বিজনেসটাকে প্রপারলি রান করে। তো সেলস পার্সন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন বিজনেস। আপনি যে প্রোডাক্টটা করতেছেন সেটা কনজিউমার প্রোডাক্ট যদি হয়, অথবা আমরা জানি যে তিন রকমের প্রোডাক্ট আছে যেটা বিক্রয়যোগ্য প্রোডাক্ট। একটা হতে পারে যে গুডস বা পণ্য, আর একটা হতে পারে সার্ভিস। সার্ভিস সেলিং বলি আমরা, হচ্ছে আইডিয়াস। যেমন আমরা উকিলের কাছ থেকে আইডিয়াস নেই, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেই। ঠিক আছে, যখন একটা ডাক্তার সার্জারি করে তখন সে একটা সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, যখন আম, একটা ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছে তখন সে কিন্তু আসলে তার কনসেপ্টটা দিচ্ছে, তার আইডিয়াস গুলো সেল করতেছে। তো সেলস পার্সন, যে সেটা একটা কার শোরুমের সেলস পার্সন হতে পারে, অথবা যে কোনো একটা প্রোডাক্টের সেলস পার্সন, সে যেটা করে সে বিক্রি করে, মেক সেলস, এবং ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যামংস দ্য পোটেনশিয়াল কাস্টমার্স। যারা পোটেনশিয়াল বা যোগ্য ক্রেতা, তাদের মধ্যে ওই প্রোডাক্টের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। এবং এটা বুঝতে হবে যে একটা সেলস পার্সন কিন্তু আসলে তাকে ধরে নিতে হবে প্রফিট কন্ট্রিবিউটর হিসেবে, অর্থাৎ সে মুনাফায় তার শ্রম দেয়। অনেকেই মনে করে সেলস পার্সনের কাজটা হয়তো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু সে আসলে কোম্পানির প্রফিটে কন্ট্রিবিউট করতেছে। এই তিনটে জিনিস মাথায় রেখে সেলস পার্সনকে বিচার করা উচিত। তো যেটা বললাম, অর্গানাইজেশন ক্যান অফার গুড সার্ভিসেস অর বোথ, দুটোই দিতে পারে। অ্যান্ড দ্য আরেকটা জিনিস হচ্ছে আইডিয়া সেলিং। অ্যান্ড দের ইজ অলসো এ টার্ম কল্ড আফটার সেলস সার্ভিস। বিক্রি হয়ে গেলেই শেষ না, এরপরেও সেটার ক্রেতার কাছ থেকে ফিডব্যাক নেওয়া যে সেটা প্রোডাক্টটা তার কতটুকু কাজে আসলো, এবং যেটা আর&ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওই প্রোডাক্টের আরও উন্নয়নে ভূমিকা রাখে। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, তো বি ক্লিয়ার অ্যাবাউট হু আর ইয়োর বায়ার্স অ্যান্ড হোয়াট আর ইয়োর প্রোডাক্টস। প্রোডাক্টটা কি আমার, এবং এটা ক্রেতা কারা। হুম ক্রেতাই কিন্তু কনজিউম করে না। ক্রেতা, যেমন একজন বাচ্চা ললিপপ খেতে যাচ্ছে বা চকলেট খেতে যাচ্ছে, তো সে হচ্ছে কনজিউমার, কিন্তু বাবা কিনে দিচ্ছে। তো বাবা ক্রেতা, বাচ্চা কনজিউমার। তো এটা বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ ইয়োর কাস্টমার ডোমেইন অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ডোমেইন। প্রোডাক্টের ডোমেইনটা কি এবং কাস্টমারের ডোমেইনটা কি, মানে কোন সেগমেন্টের কাস্টমার আপনার প্রোডাক্টগুলোকে কিনবে। এবং আপনার এটার একটা উদাহরণ দিচ্ছি। আমি ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করার দোকান দিয়েছি। তাহলে আমার কাস্টমার কারা? যে সমস্ত কাপড়, নিউ অর ওল্ড, যাদের বাচ্চা আছে, তারা হচ্ছে আমার কাস্টমার ডোমেইন। আর আমার প্রোডাক্টটা হচ্ছে বাচ্চাদের কাপড়। হুম আচ্ছা,
ইউ হ্যাভ টু মেক ইন্টারলিঙ্কস বিটুইন দিস টু ডোমেইন। তো তো আমার মাথায় থাকতে হবে যে কিন্তু এই দুটো ডোমেইন, আমার প্রোডাক্ট কি এবং আমার কাস্টমার কারা, এই দুটো ডোমেইনকে আমার খুঁজে বের করতে হবে। এবং তার উপরে নির্ভর করতেছে আমার সেলস, সেলস পোটেনশিয়াল যাকে বলি। তো এই ব্যাপারগুলো আমরা পরে আসতেছি। When a salesperson approaches a client, একজন ক্লায়েন্ট আসলো দোকানে বা আমার আউটলেটে, সো এই যে পরিস্থিতিটাকে, এই পরিস্থিতিটাকে আমরা কি বলি? এই পরিস্থিতিকে আমরা বলে থাকি সেলিং সিচুয়েশন, অর্থাৎ বিক্রয় পরিস্থিতি। পরিস্থিতি যেখানে ক্রেতা এবং বিক্রেতা মুখোমুখি। সেলিং সিচুয়েশন ক্যান বি অফ টু টাইপস, দুই রকমের হতে পারে। একটা হচ্ছে সার্ভিস সেলিং হতে পারে, অথবা ডেভেলপমেন্ট সেলিং হতে পারে। তো সার্ভিস সেলিংটা কি এবং ডেভেলপমেন্ট সেলিংটা কি, এটা পরের স্লাইডে ব্যাখ্যা করা হয়েছে। সেটা হলো যে সার্ভিস সেলিং হচ্ছে এইমস টু অবটেইন অর্ডার্স ফ্রম দ্য এক্সিস্টিং কাস্টমার, যে আমার কাছ থেকে আগে কিনেছে আবার কিনতে যাচ্ছে। দ্য কাস্টমার অলরেডি কনভিন্সড অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি অফ দ্য কোম্পানি। এর মধ্যে আমাদের ব্যাপারে তার বিশ্বাস জন্মে গেছে এবং প্রোডাক্টের কোয়ালিটি তার কাছে ভালো লেগেছে দেখেই তো সে আমার কাছে আবার এসছে। তো এটাকে বলে সার্ভিস সেলিং। আর ডেভেলপমেন্ট সেলিং হচ্ছে যে এইমস টু কনভার্টিং প্রসপেক্টিভ বায়ার্স ইনটু কাস্টমার্স, যারা নতুন, হুম, এবং তার যাদের মধ্যে চাহিদা আছে তাদেরকে প্রোডাক্টের গুণাগুণ বুঝায় তাকে কাস্টমারে পরিণত করা, ক্লায়েন্টে পরিণত করা। এটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলিং। It seeks to create customers out of people who may not view the company products favorably. হতে পারে যে সে এখনো সন্দিহান আমাদের প্রোডাক্ট সম্পর্কে, কিন্তু তাকে আমাকে কনভিন্স করতে হবে। তো একটা হচ্ছে সার্ভিস সেলিং, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেলিং। এই দুই ধরনের সেলিং সিচুয়েশন আমরা দেখতে পাই। The activities undertaken to make the prospective customer buy the product, যেই বিষয়গুলো রিলেটেড, অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা করি, যে একটা পটেনশিয়াল কাস্টমারকে আমাকে রেগুলার কাস্টমারে পরিণত করতে হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এটাকে আমরা সেলস প্রমোশন বলতেছি এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেলস পোটেনশিয়াল ডিটারমিনেশন, মানে আমার পোটেনশিয়াল কত, যে এটাকে ডিটারমাইন করা যে আমার প্রোডাক্টের প্রোডাক্ট মানে কোয়ালিটি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে যে এটার পোটেনশিয়াল কতখানি, যে কাস্টমারের নিড ফুলফিলমেন্টের ক্ষেত্রে। এবং সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস, আমার অ্যাক্টিভিটিগুলো কি কি, এবং সেলস ফোরকাস্ট, আমার সেলস ফোরকাস্ট কত করা আছে সেই প্রেক্ষিতে আমার উম, মানে আমার এফোর্টসটা কি। তো এরপর হচ্ছে দ্য চ্যানেল ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা কতগুলো আউটলেটে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি এবং কোন কোন এলাকায় দিয়েছি, সেখানে সেটার প্রোডাক্ট নিডটা আছে কিনা, এবং সেখানে আমার মানে এক্সিস্টিং কাস্টমার আছে কিনা বা নতুন কাস্টমার আমি ক্রিয়েট করতে পারবো কিনা। টু ডিটারমাইন দ্য সেলস পোটেনশিয়াল অ্যান্ড দ্য সেলস টার্গেট, এই যে সেলস পোটেনশিয়াল এবং সেলস টার্গেট ঠিক করার জন্য আমরা যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট অ্যানালিসিস করতে হবে, মার্কেটটা বুঝতে হবে। তো ইন দ্য অ্যাবসেন্স অফ সেলস টার্গেট ইট ইজ ডিফিকাল্ট টু ফোরকাস্ট সেলস। তো সেলস টার্গেট যদি আমরা ঠিক না করি তাহলে ফোরকাস্ট করব কি, হুম, যে আমার টার্গেট এত কিন্তু বিক্রি হবে কত, এটাকে আমাকে ডিটারমাইন করতে হলে আমাকে টার্গেট সেট করতে হবে। আর এটা করার জন্য আমার মার্কেট সার্ভে তো অবশ্যই করতে হবে। মার্কেট সার্ভের পরে আমাকে যেটা করতে হবে, মার্কেট সার্ভে মানে মার্কেট বিচার করে দেখা যে এটার সাবস্টিটিউট প্রোডাক্টস কি আছে, এটা কি পরিমাণ বিক্রি হচ্ছে সাবস্টিটিউট গুলো, সেক্ষেত্রে আমারটা কি বেটার সেলিং, ইউনিক সেলিং প্রপোজিশনস গুলো কি, এবং ওটাই ডিটারমাইন করে আমার সেলস পটেনশিয়াল। এবং এটার পরে আসে সেলস টার্গেটস, এগুলোর উপর বেস করে আমি সেলস টার্গেট সেট করব, এবং সেটা থেকে আসবে ফোরকাস্টিং সেলস। এটাই আসলে ভবিষ্যৎবাণী করা যায় যে আমার সেলসটা কি পরিমাণ হতে পারে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় আসলে মার্কেট অ্যানালিসিস, অর্থাৎ বাজার যাচাই, বাজার যাচাই, যাচাই করে দেখা যে আসলে আমার প্রোডাক্টটা কতখানি মার্কেটে নিবে, বা কথ্য ভাষায় বলা হয় মার্কেট কতখানি খাবে। তো সেলস টার্গেট, হাউ মাচ এ প্রোডাক্ট ক্যান বি সোল্ড ডিউরিং এ স্পেসিফাইড পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডে কতটা বিক্রি হতে পারে। আর সেলস পটেনশিয়াল হচ্ছে সেলস অপরচুনিটিস অ্যাভেলেবল টু এ পার্টিকুলার ম্যানুফ্যাকচারার আর কল্ড সেলস পোটেনশিয়াল, কি পরিমাণ সম্ভাব্যতা আছে। ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ইনফরমেশন কালেক্টেড আফটার মার্কেট সার্ভে, বাজার যাচাই করে আসার পরে আমরা বুঝতে পারি যে আমার বিক্রির পোটেনশিয়ালটা কতখানি, আমার বিক্রির প্রেক্ষিতে এবং কতখানি বিক্রি করতে পারি, সেটার ধারণাটা আমার মধ্যে তৈরি হবে।
হাউ মাচ ক্যান ইউ সেল, কতটা আমরা বিক্রি করতে পারি। দ্য ইকোনমিস্ট সেজ উই হ্যাভ আনলিমিটেড নিড বাট লিমিটেড রিসোর্সেস অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড দ্য আইডিয়া to fulfill this unlimited need by that limited resources. ইকোনমিক্সের প্রাথমিক কথাই এটা, সীমিত সম্পদ, চাহিদা অনেক। ইসলামিক কনটেক্সটে কিন্তু এটা উল্টা, বলা হয় সম্পদ অঢেল, প্রপার ডিস্ট্রিবিউশন দরকার। কিন্তু কনভেনশনাল ব্যাংকিং বা কনভেনশনাল ইকোনমিক্সে মানুষের ভিতরে চাহিদা বৃদ্ধি করে দেওয়া হয়। ঠিক আছে, স্যামসাং মোবাইলও ওরা সাধারণরা ব্যবহার করে, আমার দরকার আইফোন। সো নাইক কোম্পানি বিদেশে যে বা উন্নত বিশ্বে যে গর্ব করে বলতো যে আমরা এমন দামি জুতা বিক্রি করে আসছি যে ওখানকার লোকের সারা মাসের আয়ের সমান একটা জুতা। সো এটা বিকজ যে মানুষের ভিতরে চাহিদা তৈরি করে ফেলছে তারা। সো তারা মনে করে মার্কেটিং ইজ লাইক ইগনাইটিং দ্য পিপলস ডিজায়ার। হ্যাঁ, মানে সহজে বিক্রি করা যায়, মানে যেটা সহজে মানুষকে খাওয়ানো যায়, মানুষকে বিশ্বাস করানো যায়, তার স্বপ্ন, মানুষকে স্বপ্ন দেখানো যায় এবং তার চাহিদাকে বৃদ্ধি করে ফেলা যায়। তো নিড, নেসেসিটি অ্যান্ড ওয়ান্ট, এগুলো ডিফারেন্ট। হোয়াট ইউ নিড ইজ নট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট ইজ নট ইউ নিড। মানে আমার প্রয়োজন কতটুকু এবং আমার চাহিদা কতটুকু এবং আমার ভিতরে আমার উচ্চাশা কতটুকু, এইগুলোর ভিতরে কতগুলো সাইকোলজিক্যাল ইমব্যালেন্স আছে, এগুলো নিয়ে মার্কেটিং পিপলরা খেলে, কমিউনিকেশন পিপলরা খেলে। ইউ হ্যাভ টু বি অ্যাডভান্স দেন ইউর ক্লায়েন্ট, ক্লায়েন্টের চেয়ে আমাকে ডেফিনেটলি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে, ক্লায়েন্টকে বুঝতে হবে। ইফ ইউর ক্লায়েন্ট ইজ মোর অ্যাডভান্স দেন ইউ, সে যদি অনেক বেশি চালাক হয়ে যায়, বেশিরভাগ অনেক ক্লায়েন্টস আছে কুটি নাটি দেখে অস্থির, মানে এটা টেকসই হবে কিনা টেনে টুনে দেখবে, হ্যাঁ মানে যাচাই বাছাই করে পারলে ভেঙে দেখবে, এটা ভাঙে নাকি আছাড় দিয়ে দেখবে। সো যদি সেরকম খুব চৌকস ক্রেতা হয়, তবে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আফটার এ পয়েন্ট সেল অফ করে দেওয়া, যে ভাই আমার জিনিস এটাই, এটা অন্যগুলোর থেকে এই দিক থেকে ভালো, অন্যগুলো ওইভাবে ভালো, আমারটা এই দিক থেকে ভালো, এটা নেন। তো যেমন আমরা বলে থাকি ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট সেল করতে গিয়ে যে ভাই অন্য জায়গায় রাখতে পারেন কিন্তু ওটা তো সুদ, আর আমারটা তো সুদ না। হ্যাঁ, আমি প্রফিট কম দিচ্ছি, ওরা প্রফিট বেশি দিচ্ছে, আপনি যদি সুদি কারবার করতে চান ওখানে যান, নাহলে আমার কাছে আসেন। দ্যাটস কাইন্ড অফ সেলিং অফ। একটা পর্যায়ে যে আপনাকে সেল অফ করতে হবে, এটা অনেক সেলসম্যান হয়তো জানে না যে একটা পয়েন্ট অফ অনেকক্ষণ সে ব্যাখ্যা করার পর, ডেমনস্ট্রেট করার পর তাকে সেল অফ করতে হয়। সেল অফটা কাজে আসে, ক্রেতাকে থিঙ্ক ব্যাক করতে দেয়, তাকে চিন্তা করতে দেয়, তার ভিতরকার ডাউটগুলোকে রিকোয়েশ্চেন করতে সহযোগিতা করে, এবং তখন সে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে। আফটার মার্কেট সার্ভে ইজ ডান, দ্য নেক্সট কামস, এরপরে যে জিনিসটা করতে হয় মার্কেট সার্ভের পরে হচ্ছে অ্যাডভার্টাইজিং। সো অর্থাৎ প্রোডাক্টটা সম্পর্কে মানুষদেরকে জানানো, is done to inform the largest number of consumers about the product at the lowest possible cost. This helps to create awareness, increase the demand of potential customer, information flash হয় এবং it develops an interest for the product in the target audience. মজার ব্যাপার হচ্ছে এই যে এটা যখন আমি লিখি তখন আমার মনে হচ্ছিল এটা এমন কি কথা যে একটা পেপারে একটা অ্যাড দিতে গেলে তো কত টাকা যায়, অথবা টিভি অ্যাড দিতে গেলে বিশাল টাকা, একটা বিলবোর্ডে দিয়ে রাখলে অনেক টাকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা টিভি অ্যাড দিলে যে যতগুলো মানুষের কাছে এই তথ্যটা পৌঁছে যাবে সেটাকে যদি আমি লিফলেট আকারে দিতে পারতাম বা মাইকিং করে জানাতাম, তাহলে আমার কি খরচ হতো, অনেক খরচ হতো। অথবা আমি মর্নিং ট্রাফিককে টার্গেট করে যদি একটা বড় বিলবোর্ড দিয়ে দিই, তাহলে যে পরিমাণ ফ্রিকোয়েন্সি পাবো আমি, অর্থাৎ যে পরিমাণ লোকের রিপিটেটিভ অ্যাটেনশন ক্রিয়েট করতে পারবো, সেটা আমি লিফলেট দিয়ে চিৎকার করে মাইক দিয়ে মাইকিং করে পারবো না। সো অনেক মানুষকে খুব কম পয়সায় জানা দিতে পারতেছি, যদিও প্রাথমিকভাবে মনে হচ্ছে যেটা বিশাল টাকা। সো অ্যাডভার্টাইজিং একটা বিরাট পার্ট হচ্ছে এডুকেট করা। ঠিক আছে, যে আমার প্রোডাক্টে বাড়তি এই জিনিসগুলো আছে যেগুলো সাবস্টিটিউটগুলোর ভিতরে নাই। An advertisement is successful if it can make people want to buy the product. আমার অ্যাডভার্টাইজমেন্ট তখনই সাকসেসফুল হবে যখন আমার পোটেনশিয়াল কাস্টমারদের মধ্যে এটা কেনার আগ্রহ তৈরি করতে পারবে। আফটার অ্যাডভার্টাইজিং, অর্থাৎ আমরা যদিও জানি যে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিলিপ কটলার মার্কেটিং ম্যানেজমেন্টকে, সেই অ্যাডভার্টাইজিংটা হচ্ছে একটা পার্ট সেলস প্রমোশনের ক্ষেত্রে। আমরা জানি যে সেখানে আছে পার্সোনাল সেলিং, অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, আর হচ্ছে পাবলিসিটি। তো সেগুলোর আলোচনায় আমরা যাচ্ছি না, কারণ আমাদের এই মার্কেটিং নলেজটা হচ্ছে
এসএমইর জন্য, মানে জেনারেল বিজনেসের জন্য। এটা প্রায়োগিক বিদ্যা, এটা পুঁথিগত বিদ্যা না। পুঁথিগত বিদ্যা অনেক গভীরে যাওয়া যাবে, কিন্তু অ্যাডভার্টাইজিংকে এখানে সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। তো আমরা অ্যাডভার্টাইজ করলাম, প্রোডাক্টের সম্পর্কে মানুষদেরকে জানালাম, সেটা লিফলেট হতে পারে, টিভি অ্যাড হতে পারে, পেপার অ্যাড হতে পারে। এরপরে যেটা হবে সেলস ফোরকাস্টিং। আমাকে বুঝতে হবে যে এরপর আমি সেলস ফোরকাস্ট করব, যে কি পরিমাণ আমার বিক্রি হতে পারে, কারণ এটা আমার ইনভেন্টরির সাথে জড়িত। So it is an estimate of sales of a product in a future period under a particular marketing program. Marketing প্রোগ্রামের ভবিষ্যতে বিক্রির জন্য আমি একটা মার্কেটিং প্রোগ্রাম ক্রিয়েট করব। It assumes the economic factors to remain fairly constant during the period. মানে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ধর্মঘট, রাজনৈতিক পরিবর্তন এগুলো যদি হয়, তাহলে আমার ফোরকাস্টিং কাজ করবে না। ধরে নেওয়া হচ্ছে এগুলো স্টেবল থাকবে। ইকোনমিক্সে তাই বলা হয়, যদি সবকিছু স্টেবল থাকে তাহলে কাজ করবে। চাহিদা অনুপাতে যোগান ঠিক থাকলে দামের একটা সাম্য থাকবে। তো যদি ওগুলো হয়ে যায়, ধর্মঘট, ঘূর্ণিঝড়, আগুন লেগে গেছে, এগুলো হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি। তো সেলস ফোরকাস্টিংটা আমার হবে, যদি সমস্ত কিছু বাকি সব ঠিক থাকে, তাহলে আমার সেলস ফোরকাস্টিংটা কাজে আসবে। এরপর সে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, আমি কি কিভাবে কতগুলো জায়গায় আমার জিনিসটাকে আমি প্রপারলি ডিস্ট্রিবিউট করে দিছি। Sales is made only when the product reaches the customer and the payment is received. বিক্রিকে আমি তখনই ধরবো যখন আমার প্রোডাক্টটা কনজিউমার কাছে পৌঁছাবে এবং আমি তার বিনিময়ে টাকা পাবো। অর্থাৎ আগেই বলে নিয়েছে, ক্লায়েন্ট আর কনজিউমার এক না, কাস্টমার অ্যান্ড কনজিউমার এক না। বাবা হচ্ছে কাস্টমার, বাচ্চা হচ্ছে কনজিউমার, ললিপপ খাচ্ছে, ললিপপ বাবা খাবে না, বাচ্চাই খাবে। আচ্ছা, the company's primary aim is to maximize its availability to the customer while minimizing the time and cost. কম সময়ে নির্দিষ্ট দামে সামান্য প্রফিট রেখে আমি আমার কনজিউমার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারতেছি কিনা। দ্য মোর এক্সপেন্স দ্য ডিস্ট্রিবিউশন, দ্য মোর দ্য প্রোডাক্ট ইজ গোয়িং টু কস্ট দ্য আলটিমেট বায়ার। ক্রেতা কাছে যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন চ্যানেলের খরচ বেড়ে যায়, তার প্রোডাক্টের খরচ বেড়ে যাবে। এই কারণে বিভিন্ন কোম্পানির মিনিমাম রিটেল প্রাইস সেট করে দেয় এবং তার ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে এমনভাবে ফাইন টিউন করে যেন কনজিউমার কাছে ঠিক ওই পরিমাণ টাকায় তার প্রোডাক্টটা পৌঁছে যায়। সেলস টার্গেট, এরপর টার্গেট সেট করতে হয়। যারা বড় বড় কোম্পানি আছে তারা সেলস টার্গেট সেট করে। এই সেলস টার্গেটটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে বিজনেস গ্রোথের ক্ষেত্রে। The targets are accomplished by driving the organizational goals among its various profit earning departments. These departments, in turn, divide the target among the individuals who are then responsible for meeting the targets. These individuals constantly review their performance in their light of their targets and according to fine-tune their operations. বড় বড় কোম্পানিগুলো, ইউনিলিভারের মতো বড় কোম্পানি, রহিমা ফ্রোজ, আকিজ, পার্টেক্স গ্রুপ, তারা মার্কেটিং টিম রেডি রাখে। বসুন্ধরা, যমুনা গ্রুপ, এরা মার্কেটিং টিমে এদের লেয়ার্স বাই লেয়ার্স কিন্তু সেলস প্রোটোকলস থাকে এবং তারা তাদেরকে টার্গেট সেট করে দেয়, যে টার্গেটের উপর ভিত্তি করে কিন্তু আলটিমেটলি বিজনেস গ্রোথটা হয়। তো সেলস টার্গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা বলবো, সেটিং সেলস টার্গেটস এর ক্ষেত্রে টু বেসিক কম্পোনেন্টস ফর সেটিং সেলস টার্গেটস আর, দুটো বেসিক কম্পোনেন্টস আছে সেলস টার্গেট ঠিক করার ক্ষেত্রে। একটা হচ্ছে সেলস ফোরকাস্ট, আগের থেকে বলা হচ্ছে যে এই পরিমাণ বিক্রি হবে, এবং প্রজেকশন অফ সেলস অফ দ্য পাস্ট পিরিয়ড ফর দ্য নেক্সট পিরিয়ড। গত 6 মাসে আমার যে বিক্রি হচ্ছে সেই পরিমাণ বিক্রি আমার পরবর্তী 6 মাসে বা পরবর্তী 1 বছরে হবে কিনা। টার্গেট রিচ করার জন্য যেগুলো করা হয়, প্ল্যানিং করা হবে, প্রপার প্ল্যানিং করা হবে, এটাকে ম্যানেজড ওয়েতে অপারেট করা হয়, যার কারণে যে টেরিটরি প্ল্যানিং করা হয় এবং টাইম প্ল্যানিং করা হয়। আমার টেরিটরিগুলো কতগুলো, মানে ঢাকা শহরকে যদি ভাগ করেন অনেকগুলো এলাকায় ভাগ করা সম্ভব, সারা বাংলাদেশকে ভাগ করলে তো আরও অনেক টেরিটরি হয়। প্রত্যেক টেরিটরিতে আপনার প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সমান থাকবে না। সেক্ষেত্রে কোন টেরিটরিতে কি পরিমাণ প্রোডাক্ট আপনি মানে ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে পৌঁছে দিবেন, সেটা আপনাকে ডিটারমাইন করতে হবে। এই জন্য টেরিটরি প্ল্যানিং দরকার। এটা যেটা এইম করে সেটা হচ্ছে যে সেলিং এফোর্টটাকে ওই টেরিটরি ওয়াইজ ডিভাইস করতে হয়। সেলস পার্সোনালকে ট্রেন ট্রেন আপ করতে হয় যে তোমাকে এই কয়টা জায়গায় রিচ করতে হবে এই পরিমাণ জিনিস নিয়ে, এবং তাদেরকে টার্গেট সেট করে দেওয়া হয় যে তোমাকে এতটা সময় এই পরিমাণ বিক্রি বা বিক্রয় ফেরত নিয়ে আসতে হবে। তো দ্যাট ইজ কল্ড টেরিটরি প্ল্যানিং।
টেরিটরি বা এলাকা ভিত্তিক প্ল্যানিং যেটা আর কি। এরপর হচ্ছে টাইম প্ল্যানিং। টাইম প্ল্যানিং, লং টার্ম বিজনেস অবজেক্টিভস আর অ্যাকমপ্লিশ থ্রু শর্ট টার্ম টাইম বাউন্ড টার্গেটস। ছোট ছোট টাইম বাউন্ড টার্গেটস দিয়ে বড় একটা 6 মাস বা 1 বছরের একটা ইয়েকে সপ্তাহ ভিত্তিক বা মাস ভিত্তিক একটা টার্গেট সেট করে দেওয়া হয়, সো দ্যাট বড় 6 মাসের যে টার্গেটটা সেটা ফিল আপ করা যায়। যদি ঠিক মতো এটাকে ইউটিলাইজ করা না হয় তাহলে কি হবে, সেলস পার্সনরা যদি ঢিলা ঢালা অলস হয়ে যায় ঠিক মতো, তাহলে তার অপরচুনিটি লস হবে, কাস্টমার আসবে সে তখন তৈরি না। তাকে সে চা খেতে গেছে, বন্ধুর সাথে গল্প করতে গেছে, সো অটোমেটিক্যালি কি হবে, অপরচুনিটি লস হবে এবং সেলস ড্রপ ডাউন করবে। এই কারণে আমি আমি আমার খেয়াল আছে, আমি যখন টেকনোকিডসে ইয়ে করতাম তখন দেখতাম যে সেলস পার্সনসদেরকে একসাথে করে কোনো একটা সেলস টিম ম্যানেজার বা টিম লিডার অনেক রকমের ইয়ে দিচ্ছে, এমনকি কাউকে বকা দিচ্ছে যে দাড়ি শেভ করেনি কেন, তারপরে জামা কাপড় এরকম ঠিক নাই কেন, তো এইভাবে তাদেরকে গ্রুম আপ করা হয়। অ্যাক্টিভিটি টাইম লগ, এগুলো বড় বড় কোম্পানির গুলো ওই সেলস পার্সনসদেরকে আরো ম্যানেজ করার জন্য তাদের টাইম লগ সেট করে দেয়, কখন কোন দোকানে কোথায় বা ডিস্ট্রিবিউশনের কোন চ্যানেলে গেছে, কি পরিমাণ ডেলিভারি দিছে, তার একটা লিপিবদ্ধকরণ তাদের থাকে। এই জন্য প্রি সেলস প্ল্যানিং এর ক্ষেত্রে, what a salesperson is preparing for a sales session, it is important to be ready all the information. সেলস পার্সনকে যে বিষয়গুলো খুব সচেতনভাবে মনে রাখতে হয়, এই যে তাকে কোম্পানি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, প্রোডাক্টটা সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে, হ্যাঁ, তারপরে এর কোনো মানে ডিসকাউন্ট আছে কিনা, ইনসেনটিভ আছে কিনা, হ্যাঁ, অ্যাভেলেবল ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট সাবস্টিটিউটস গুলো কি কি, ক্রেডিটস অ্যান্ড ডিসক্রেডিটস অফ দ্য প্রোডাক্ট, ভালো দিক খারাপ দিক। দ্য কাস্টমার ইজ দ্য আলটিমেট ডিসিশন মেকার, তাকে বুঝতে হবে যে কাস্টমারকে সিদ্ধান্ত নিতে হবে কেনার, কারণ বিক্রেতা চায় কাস্টমার কিনুক। Therefore, it is important to have as much information as possible about the customer on whom the salesperson is planning to call. সেলস পার্সন যাকে সে ফেস করতেছে সেলিং সিচুয়েশনে, তাকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিতে হবে। দিস ইজ দ্য সেলস পার্সনস অ্যামুনিশন ইন দ্য সেলিং ওয়ার, এটা একটা যুদ্ধ, এবং তার কাছে যত ইনফরমেশন বেশি থাকবে, তার অ্যামুনিশন তত বেশি, তাদের যুদ্ধের গোলা বারুদ তত বেশি। When a salesperson meets a customer, একজন কাস্টমারের সাথে দেখা হলো বা একটা কাস্টমার দোকানে আসলো সেলস সিচুয়েশনের মধ্যে, তো প্রথমে যে কাজটা করা হয় তা কাস্টমারের নিডটাকে প্রশ্ন করা হয়, যেটা উল্টা করে আমাদের দেশে। কাস্টমারকে ভরভর করে বলতে থাকে আমার কাছে আমার এই প্রোডাক্টের এই গুণ এই গুণ এই গুণ সেই গুণ। আসলে শুনতে হয় যে কাস্টমারের নিডটা কি, তারপরে তার কাস্টমার এর বাইং ক্রাইটেরিয়াটা কি, তার আসলে কি কতটা বাজেটের মধ্যে কি জিনিসটা চাচ্ছে, তার নিডটা কি এবং সেই নিডটা ফুলফিলের ক্ষেত্রে তার এবিলিটি কতটুকু। এরপর তাকে যেটা করতে হয় যে সেই প্রয়োজনটা মিট আপ করার জন্য তার সলিউশনগুলো বলতে হয়, এবং বলতে হয় যে আমার প্রোডাক্টটা তার সেই প্রবলেমটা সলভ করতে কি কি সুবিধাগুলো দিতে পারে, এবং সেক্ষেত্রে তারপরে আসে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, তারপরে তা আসে স্যাম্পলিং। এরপরেও ওই ক্রেতার মধ্যে অনেক রকমের সন্দেহ থাকতে পারে, সেই সন্দেহগুলোকে একটা একটা করে দূর করতে হয়। তো আমাদের সেলসম্যানরা আসলে এই ধারাবাহিকতাটা মানে না, তারা মনে করে সেলসম্যান, একজন ক্রেতা এসছে, তাকে ধামাধাম তার প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করার জন্য একেবারে বুলেটের মতো দিতে থাকলো, সে তার ওই কাস্টমারের নিডটাই বোঝার চেষ্টা করে না। এটা একটা মারাত্মক ভুল। আফটার সেলিং সেশন ইজ ওভার, ধরেন ডিসিশন হয়ে গেছে সে কিনবে, যেটা করা হয় সেটা প্রিফর্মা ইনভয়েস করা হয়, তারপরে যে বিক্রেতা তাকে সেলস কল রিপোর্ট, এগুলো রিপোর্টগুলো তৈরি করতে হয়, আহ, আহ, তারপরে মানে যাতে সাবসিকুয়েন্ট অন দ্য কাস্টমার অ্যাট দ্য লেটার টাইম, পরবর্তীতে মানে সে কিনে নিয়ে গেছে জিনিসটা, সেটা ঠিক আছে কিনা, সেটা আফটার সেলস সার্ভিস আমরা যেটাকে বলি ফলো আপ, যে তার থেকে কোনো রকমের কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটা জানা, অথবা তাকে বলা যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে আমাদের জানাবেন। এই জিনিসটা আবার প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজে আসে। এছাড়াও ইনভয়েস জেনারেট করা, সেলস রিপোর্ট, বিভিন্ন রকমের সেলস রিপোর্ট রেডি করা, এগুলো সেলসম্যানের কাজ। তো আফটার সেলস ফলো আপের কথা আমি আগেই বললাম। আর হচ্ছে যে রিপোর্টগুলো সাধারণত বড় বড় কোম্পানি সেলসম্যানরা রেডি করে, ডেইলি সেলস রিপোর্ট রেডি করে, মান্থলি সেলস রিপোর্ট রেডি করে, প্রোডাক্ট ওয়াইজ হতে পারে, সেটা সেলস পার্সন ওয়াইজ হতে পারে, টেরিটরি ওয়াইজ হতে পারে, টার্গেট ভ্যারিয়েন্স রিপোর্ট, মানে তাকে যে টার্গেট দেওয়া হয়েছিল তার থেকে সে কতটা অ্যাচিভ করলো, কতটা কম করলো, বেশি করলো, এটা রিপোর্ট। আউটস্ট্যান্ডিং পেমেন্ট রিপোর্ট, বাকিতে বিক্রি হলে তো কতটা বাকিতে বিক্রি করছে, এই রিপোর্টগুলো তার তৈরি করা লাগে। তো মোটামুটি
একটা ছোটখাটো ব্যবসা চালানোর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত আমাদের দেশে। আমি বলি না যে সবাই তো এমবিএ করে না, সবাই তো বিবিএ করে না, আর সবাই তো নির্বাহী না। হুম। নট অল আর এক্সিকিউটিভস। বেশিরভাগই হচ্ছে সেলসম্যান, যারা মিড লেভেলে অথবা লো ফ্রন্ট লাইন অ্যাসোসিয়েটস, যারা বিক্রি করতেছে সামনে, তাদেরকে কিন্তু এইভাবে গ্রুমিং করা হয় না। বা আমি বলবো যে যারা ছোটখাটো ব্যবসা করতেছে, তাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা উচিত, যে আসলে একটা ব্যবসার খুঁটিনাটি দিকগুলো কি। তো যারা এমবিএ বা বিবিএ করে, তারা ডেফিনেটলি দে নো লট অফ ইনফরমেশন। ব্যবসা সম্পর্কে তারা খুঁটিনাটি বহুত কিছু জানে। কিন্তু আমাদের দেশে কয়জন এমবিএ করে ব্যবসা করতেছে? বেশিরভাগই, আপনার প্রায় 80% লোক একেবারে থাম্ব রুল মেথডে ব্যবসা করে। তো যাই হোক, তাদের ক্ষেত্রে আমার এই এই ডকুমেন্টেশনটা, এই অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা তাদেরকে কিছু ধারণা দিবে, সেই উদ্দেশ্যে করে। তো আমরা একটা কুইক রিভিউ দিয়ে দিই। সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমি মার্কেট সার্ভে করতে হবে। আমি যে প্রোডাক্টে তৈরি করি না কেন, মার্কেট সার্ভে তার পোটেনশিয়াল জাজ করতে হবে, অর্থাৎ সেলস পোটেনশিয়ালটা কতখানি। এবং তারপরে তাকে জাজ করতে হবে যে প্রাইমারি সেলস টার্গেট ঠিক করতে হবে, যে কি পরিমাণ টার্গেট সে সেলস করবে, বিক্রি করবে। তারপরে আসবে ফোরকাস্টিং সেলস। এটাই আসলে মেইনলি যে একটা নির্দিষ্ট পিরিয়ডে কি পরিমাণ বিক্রি হতে পারে এটা বুঝে দেখা। এটাকে আমরা বলি মার্কেট অ্যানালিসিস বা বাজার যাচাই করা। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, অর্থাৎ মানুষকে জানানো প্রোডাক্ট সম্পর্কে। যত বেশি লোক জানবে, তত বিক্রি বেশি হবে। ওই যে বলে না, প্রচারেই প্রসার, ব্যবসার প্রসার। তারপর আসে সেলস ফোরকাস্টিং। হুম। মানে এটা বৃহত্তর হিসেবে বছরে বছরে আমার ফোরকাস্টিং রেডি করা, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনটাকে বৃদ্ধি করা, যে বিভিন্ন জায়গায় আমার প্রোডাক্টটাকে ছড়ায় দেয়, কোন কোন এলাকায়, কোন কোন দোকানে, কি ধরনের দোকানে আমি এটাকে প্রেজেন্ট করব সেটা। এবং তারপর আসে সেলস সেটিং সেলস টার্গেট, সেটা থেকেই টার্গেটগুলো সেট করা, টেরিটরি ওয়াইজ, টাইম বাউন্ড, এগুলো। এবং তারপর এটার জন্য দরকার টেরিটরি প্ল্যানিং, টাইম প্ল্যানিং। সেলস পার্সনগুলোকে ট্রেন আপ করা, তাদেরকে যথেষ্ট আর্মস অ্যান্ড অ্যামুনিশন মানে তথ্য দিয়ে দেওয়া সাবস্টিটিউটগুলো সম্পর্কে। এবং আসে প্রি সেলস প্ল্যানিং। এই সেলস পার্সনকে বিক্রির আগে তাকে সেলস সিচুয়েশনে কিভাবে কনজিউমারকে মানে হ্যান্ডেল করতে হবে, বলতে হবে, কাউন্সেলিং করতে হবে, সে সম্পর্কে তাদেরকে প্ল্যান্ড ওয়েতে ট্রেন আপ করা, তাদের কাউন্সেলিং শেখানো, এবং প্রিফর্মা ইনভয়েস তৈরি করা শেখানো। তারপর অর্ডার প্রসেসিং, হুম, ইনভয়েস প্রসেসিং, এগুলো। এবং সেলস রিপোর্ট তৈরি করা, এবং আফটার সেলস ফলো আপ কিভাবে করবে সেগুলো বলা। তো এখানে আমরা দেখতে পাই যে কয়েকটা সাইকেল চলতে থাকে যদি একটা সফল ব্যবসার ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করার পরে সেলস ফোরকাস্টিং করে, সেলস ফোরকাস্টিং, এবং এই জিনিসটা সেলস ফোরকাস্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা একটা চক্র চলে। আরেকটা চক্র চলে, সেটা হচ্ছে যে সেটিং সেলস টার্গেটস, এবং টেরিটরি প্ল্যানিং, টাইম প্ল্যানিং, এবং আবার সেটিং সেল টার্গেটস। এগুলো টাইম বাউন্ড, নির্দিষ্ট সময় পর পর এটা করা লাগে। এবং এর পরে যেটা হয়, সেলস পার্সনের কাজ এই চক্রটা চলতে থাকে এবং এর মাধ্যমে বিক্রি হতে থাকে। তো যত বিক্রি হবে তত প্রফিট আসবে এবং কোম্পানিটা স্টেবল ওয়েতে ফাস্ট ফরওয়ার্ড করবে। তো মূলত এটাই ছিল এই যে কুইক ওভারভিউতে আমরা যেটা দেখলাম, যে এটা হচ্ছে সাধারণ একটা ব্যবসা চালানোর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করলে আমার মনে হয় ব্যবসাগুলো সফল হবে। আমাদের দেশে প্রচুর ব্যবসার উদ্যোগ নেওয়া হয়, কিছুদিন চলে, তারপরে নষ্ট হয়ে যায়। হুম। এখন নষ্ট হয় কেন, কারণটা হয়তো অনেক বিস্তারিত আলোচনা আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে খুঁটিনাটি জিনিসগুলো, এগুলো মাথায় রেখে যদি তারা কাজ করে, তাহলে ছোটখাটো ব্যবসাগুলো অনেক ভালো করতে পারবে। আর বড় বড় ব্যবসার ক্ষেত্রে তো আমাদের এমবিএ গ্রাজুয়েটসরা আছেই। তো ধন্যবাদ সবাইকে। 2000 সালে তৈরি করা আমার এই স্লাইড শোটা আজকে আমি অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি স্ক্রিনশট থেকে বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। উম, এটা আমার দ্বিতীয় একটা ভিডিও ক্লিপ। সো দেখা যাক আমি পরবর্তীতে আরো কিছু করতে পারি কিনা। আল্লাহ হাফেজ সবাইকে।